আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। ভ্রমণ পিপাসুদের জন্য খুলে দেয়া হলো সেন্ট মার্টিন। পর্যটক যাতায়াতে বিধি নিষেধের সুফল মিলল দ্বীপের পরিবেশ প্রতিবেশে। জাতীয় সমবায় দিবস আজ। সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়, এই প্রতিপাদ্যে সারা দেশে দিবসটি পালিত। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিতে আজ থেকে জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু, চলবে আগামী বছর 30 জুন পর্যন্ত। পর্দা উঠল নতুন কুড়ির ফাইনাল মঞ্চের। জমজমাট প্রতিভা লড়াইয়ে দর্শকদের অপেক্ষা, কারা পড়বেন সেরাদের মুকুট। চট্টগ্রাম নগরে শেষ হলো মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচি। আগামীতে বিভিন্ন উপজেলায় কর্মসূচি পরিচালনার ঘোষণা সিটি মেয়রের। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলা অব্যাহত। ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁসের ঘটনায় শীর্ষ ইসরায়েলি জেনারেলের পদত্যাগ। এবং লাহোরে দ্বিতীয় টি-20তে দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়ে 1-1 সমতা পাকিস্তানের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। টানা 9 মাস নিষেধাজ্ঞা থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ শুরু হয়েছে। যদিও নভেম্বরে পর্যটকরা রাত্রি যাপন করতে পারবেন না, অর্থাৎ দিনে গিয়ে দিনেই ফিরতে হবে। এক্ষেত্রে পর্যটকদের 12টি সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনে পর্যটকদের সেন্ট মার্টিন যেতে হবে। রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি করা যাবে না। রিপোর্ট খালিদা হাসানের। বঙ্গোপসাগরের বুকে 8 বর্গ কিলোমিটার আয়তনের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। 13 কিলোমিটারের নাফ নদী ও 21 কিলোমিটারের বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যেতে হয় ভ্রমণ পিপাসুদের। তবে জীববৈচিত্র্য রক্ষাসহ বিভিন্ন কারণে দীর্ঘ সময় বন্ধ থাকে সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ। সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অভিযোজন প্রকল্প নামে 3 বছর মেয়াদী একটি প্রকল্প বাস্তবায়ন করছে পরিবেশ অধিদপ্তর। এই প্রকল্পের আওতায় পর্যটক নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষা, কাসিমের ডিম পাড়ার পরিবেশ সৃষ্টি, কেয়াবন সিজন সহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘ নিষেধাজ্ঞার পর শনিবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সেন্ট মার্টিন যাত্রা। তবে নভেম্বর মাসে জুড়ে পর্যটকরা সেন্ট মার্টিনে রাত্রি যাপন করতে পারবেন না, অর্থাৎ দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে। যদিও আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে 2 রাত রাত্রি যাপনের সুযোগ থাকবে পর্যটকদের। ইতোমধ্যে এমভি কর্ণফুলী ও এমভি 12 আউলিয়া নামে 2টি জাহাজকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। 2 জাহাজে দৈনিক যেতে পারবেন 2000 পর্যটক। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটক ও ট্যুর অপারেটর সংশ্লিষ্টদের সরকারের 12 নির্দেশনা মেনে চলতে হবে। BIWTA এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচল করতে পারবে না। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং QR কোড সংযুক্ত থাকতে হবে। এছাড়া সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে রাতের বেলা সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ, কেয়াফল সংগ্রহ বা ক্রয় বিক্রয়, শামুক, ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না। সৈকতে মোটরসাইকেল, সি বাইক সহ যে কোনো মোটরচালিত যানবাহন চলাচল বন্ধ। নিষিদ্ধ পলিথিন বহন ও একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে। খালিদা হাসান, বিটিভি নিউজ।
সাম্য ও সমতায় দেশ গড়ব সমবায়, এই প্রতিপাদ্যে চট্টগ্রাম সহ সারা দেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এই উপলক্ষে সকালে চট্টগ্রামে সমবায় অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, বর্তমানে দেশের তরুণদেরকে সমবায়ের কেন্দ্রে নিয়ে আসতে হবে। তরুণদের পাশাপাশি নারীদেরকে সমবায়ে যুক্ত করতে হবে। সকলে মিলে ঐক্যবদ্ধ দেশ করতে পারলে সমৃদ্ধ বাংলাদেশ হবে। জেলা শিশু একাডেমি মিলনায়তনে বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ, জেলা প্রশাসক সাইফুল ইসলাম সহ সমবায়ীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সমবায় কার্যক্রমে সেরা সংগঠনগুলোর প্রতিনিধিদের সনদ ও সম্মাননা প্রদান করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য এক র্যালি বের করা হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ থেকে শুরু হচ্ছে দেশব্যাপী জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা। আগামী বছর ৩০ জুন পর্যন্ত এই ৮ মাস মেয়াদী নিষেধাজ্ঞা চলবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এই নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও ক্রয় বিক্রয় মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাস্তবায়ন করা হয়। ওই সময়ে ডিমওয়ালা ইলিশ থেকে নিঃসৃত ডিমের পরিস্ফুটনের মাধ্যমে উৎপাদিত পোনা বর্তমানে উপকূলীয় নদ নদী ও মোহনাসমূহে বিচরণ করছে। এসব পোনা নিরাপদে বেড়ে উঠলেই ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন আরও বাড়বে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ অধ্যাদেশ ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ অনুযায়ী এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে অনধিক ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। মৎস্য অধিদপ্তর সারা দেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র্যাব ও স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহযোগিতায় কঠোরভাবে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রতিযোগিতা শুধু শিল্পী খুঁজে বের করেনি, গড়ে তুলেছে দেশের সাংস্কৃতিক ভবিষ্যৎ। ২০২৫ সালে নতুন কুড়ির বহুল প্রতীক্ষিত ফাইনাল শুরু হয়েছে আজ। সকাল থেকে বাংলাদেশ টেলিভিশনে চলছে চূড়ান্ত ফাইনাল প্রতিযোগিতা। বিস্তারিত জানাচ্ছেন শাবনাজ স্মৃতি। দেশজুড়ে অডিশনের মধ্য দিয়ে শুরু হয়েছিল এ বছরের নতুন কুড়ির পথ চলা। সারা দেশের হাজারো প্রতিভাবান শিশু কিশোর অংশ নেয় এই প্রতিযোগিতায়। নাচ, গান, অভিনয়, আবৃত্তি, কৌতুক, হামনাচ সহ ১২টি বিষয়ে দেখিয়েছে নিজেদের মেধা আর মনন। আমার কাছে এই জার্নিটা খুব ভালো ছিল এবং এই জার্নির মধ্যে আমি অনেক এনজয় করেছি এবং এই জার্নির মধ্যে আমার অনেক বাধা বিঘ্ন পার করিয়ে এই ফাইনাল রাউন্ডে আসতে হয়েছে। তার জন্য আমি খুবই আশাবাদী যে আমি এখানে কিছু একটা অর্জন করব। আমার এই জার্নিটা খুব ভালো ছিল, আমার খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। গর্ববোধ করি আমার সন্তানকে নিয়ে যে সে তার ট্যালেন্ট পরিশ্রম দিয়ে সে সার্থক করতে পেরেছে। আসলে এত কঠিন প্রত্যেকটা স্টেপ ছিল, সেই স্টেপগুলো পার হয়ে আসাটা খুব একটা সহজ ছিল না। শুধু মেয়েটাকে কি করে সে সুন্দর একটা পারফর্ম করতে পারবে, সে একটু সুন্দর প্রেজেন্টেশন দিতে পারবে, এটার জন্য আমরা কোনো ত্রুটি রাখিনি। এখন সৃষ্টিকর্তা জানি না ওর ভাগ্যে কী লিখেছে, ও যদি ওর সেরাটা দিতে পারে আশা রাখি সে সেরাই হবে। ফাইনাল পর্বের প্রথম দিনে লোকসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান ও আবৃত্তিতে ৩১ জন প্রতিযোগী অংশ নেয় মঞ্চে। অনেক ভালো লাগছে, আমার জার্নিটা অনেক ভালো ছিল আর আরও আমাকে অনেক ভালো করে শেখান। আমার এই পুরো যাত্রাটা খুবই ভালো লেগেছে, এত দূর পর্যন্ত আসতে পেরে আমার খুবই ভালো লাগছে, আমি খুবই আনন্দিত। যেহেতু সেরা ৫-এর মধ্যে আলহামদুলিল্লাহ চলে আসতে পেরেছি, তো ওইটা জানার সাথে সাথেই
একদম রওনা দিয়ে চলে আসতে হয়েছে। তো জার্নিটা যেমন এনজয়ের একটা বিষয় ছিল, তেমন আবার একটু কষ্টও হয়েছে। গ্রুমিং পর্ব ও সেরা 10-এ উত্তীর্ণ হয়ে এবার শিশু কিশোররা এসেছে চূড়ান্ত ফাইনাল লড়াইয়ে। এমন প্রস্তুতিতে শিশুদের পাশে ছিলেন দেশের খ্যাতনামা শিল্পী, অভিনেতা ও বিচারকরা। বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ, এইভাবে এই ট্যালেন্ট বাচ্চাদেরকে তুলে আনছে। এটা আমরা আরও আগে থেকেই আশা করেছিলাম যে এরকম পাবো। যাই হোক, এখন এটা করতেছে, খুব ভালো। সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগলো। এই সমস্ত বাচ্চারা যারা গান করছে আজকে নতুন কুড়িতে, তারা একসময় বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনকে উজ্জ্বল করে রাখবে, এটা আমার ধারণা। এবং এর জন্য আমি মনে করি যে বাংলাদেশ টেলিভিশনকে আবারও আমাকে ধন্যবাদ দিতে হবে। এবং এই নতুন করে যেন প্রতি বছরই ওনারা করতে পারেন এবং এর মাধ্যমে বাচ্চাদের, শিশু বা শিল্পীদের আমরা তাদের প্রতিভার মাধ্যমে খুঁজে পাব। বাচ্চাদের যে খুশি আমরা দেখেছি, চোখে মুখে যে আনন্দ, আমরা চাই যে বাচ্চারা এভাবে এগিয়ে আসুক। আমি আশ্চর্য হয়ে যাই, আমরা কি গান করি, ওরা আমাদের চেয়ে মানে অনেক অনেক বেশি ভালো গান করছে এবং ওরা আগামীতে এদেশের সঙ্গীতটাকে দৃঢ় করবে। বাংলাদেশ টেলিভিশন একটি সিস্টেমের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের আধুনিক নজরুল, রবীন্দ্র বা হামনাদ অথবা আবৃত্তি, বিভিন্ন রকমের অভিনয়, বিভিন্ন সাবজেক্ট নিয়ে বাংলাদেশ টেলিভিশন কাজ করেছে। কাজেই এটা যদি অব্যাহত থাকে তাহলে যারা অংশগ্রহণকারী তারাও শিখতে চেষ্টা করবে এবং তারা ভবিষ্যতে সুন্দর সুন্দর সমস্ত ক্ষেত্রে তারা সুনাগরিক, সুশিল্পী হয়ে তৈরি হবে। যদি এইভাবে নতুন কুড়ি আবার চলতে থাকে প্রতি বছর, তাহলে আমরা হয়তো অনেক চ্যানেলের থেকেই আমরা বাংলাদেশ টেলিভিশন এগিয়ে যাব ইনশাল্লাহ। এবং বাচ্চাদের থেকেই কিন্তু অনেক, এই দেশে যখন নতুন কুড়ি হয়েছে 20 বছর আগে, এদেশের অনেক এস্টাবলিশড আর্টিস্ট কিন্তু এই নতুন কুড়ি থেকেই এসছে বাংলাদেশে। অনেক এস্টাবলিশড এবং অনেক স্টার, সুপারস্টার এই দেশের এই নতুন কুড়ি থেকেই এসছে, এটা চিন্তাই করা যায় না। আর এখন আমাদের যে বাচ্চাদের যে প্রোগ্রামটা শুরু হয়েছে নতুন কুড়ি, এখান থেকে অনেক আর্টিস্ট বের হয়ে আসবে। আজ থেকে শুরু হওয়া এই ফাইনাল পর্বে 12টি বিষয়ে সেরা 5 জন করে প্রতিযোগী অংশ নিচ্ছে চূড়ান্ত লড়াইয়ে। 4 দিন ব্যাপী চলবে প্রতিযোগিতা, নতুন উত্তেজনা, নতুন মেধা, নতুন স্বপ্নের গল্প নিয়ে। শিশু কিশোরদের প্রতিভার আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতে এই আয়োজন। কারণ এই মঞ্চেই গড়ে উঠবে আগামী দিনের শিল্পীরা, যাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রা। শবনা স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। অপতথ্য ও মিথ্যা তথ্য মোকাবেলায় গণমাধ্যম কর্মীদেরকে অনুসন্ধানী সাংবাদিকতায় দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি আজ সকালে রাজধানীতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন সাপোর্ট দ্য ইমপ্রুভমেন্ট অব দ্য ব্রডকাস্টিং এনভায়রনমেন্ট ফর NIMC শীর্ষক প্রকল্পের আওতায় 5 দিনব্যাপী জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এই গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মোহাম্মদ মাহবুবুল হক। এ সময় সাপোর্ট দ্য ইমপ্রুভমেন্ট অব দ্য ব্রডকাস্টিং এনভায়রনমেন্ট ফর NIMC শীর্ষক প্রকল্পের পরিচালক মোহাম্মদ আবু সাদেক উপস্থিত ছিলেন। গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার সচিব এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে শিক্ষার্থীদের গোপন তথ্য উদ্ঘাটন, দলিল বিশ্লেষণ, উৎস খোঁজা ও জোরালো রিপোর্ট লেখার দক্ষতা অর্জনের উপর তাগিদ দেন। আমরা এখন অপতথ্য, গুজব এবং বিভিন্ন মিথ্যা তথ্যের আবর্তে প্রতিদিন আবর্তিত হচ্ছি। প্রতিদিন আমাদেরকে বিভিন্ন কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হচ্ছে। প্রতিদিন আমাদেরকে বলতে হচ্ছে এটা মিথ্যা, এটা গুজব। প্রতিদিন দেখা যায় যে আমাদের পাশের দেশ থেকে উস্কানি আসছে। প্রতিদিন আপনাদেরকে কষ্ট করতে হচ্ছে এবং প্রতিদিন আপনাদের সজাগ হতে হচ্ছে। আপনাদের ঘুমিয়ে থাকলে চলবে না, কিন্তু এখন আপনাদের রিজেনারেশন প্রয়োজন, আপনাদের রেনেসা প্রয়োজন, আপনাদের শক্তি আরও 3 গুণ করা প্রয়োজন।
আজকে যারা এখানে বসেছেন তারা কিন্তু আজকে যে প্রশিক্ষণটা গ্রহণ করবেন অনুসন্ধানী সাংবাদিকতা, সেই সাংবাদিকতার কিন্তু অসম্ভব প্রয়োজনীয়তা রয়েছে এই মুহূর্তে আমাদের। এবং অনুসন্ধানে সাংবাদিকতার প্রথম শর্তই হচ্ছে সত্যের গভীরে গিয়ে সত্যকে যাচাই বাছাই করে একেবারে নির্ভুল তথ্য বের করে আনা। এবং আমার মনে হয় যে মডিউল তৈরি করেছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, আপনারা কিন্তু উপকৃত হবেন। চট্টগ্রাম মহানগরীতে অক্টোবর মাস জুড়ে চলা ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচিতে 451 জন নারী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 12 জনের ব্রেস্ট ক্যান্সার শনাক্ত হয়েছে। দুপুরে নগরীর লালখান বাজারের একটি হোটেলে কর্মসূচির সমাপনী উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, বিশ্বে 8 জন নারীর মধ্যে 1 জন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিতে থাকে। প্রাথমিক অবস্থায় ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা গেলে নিরাময়ের হার 95%। বাংলাদেশে প্রতি বছর আনুমানিক 12 থেকে 14 হাজার নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। উল্লেখ করে মেয়র বলেন, ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে এবছর শুধু নগরীতে সচেতনতামূলক কর্মসূচি চালিয়েছে সিটি কর্পোরেশন, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সিএসসিআর ও পিজিএস একাডেমিয়া। তবে নারী পুরুষ নির্বিশেষে সকলকে আরও সচেতন করতে আগামীতে নগরের পাশাপাশি চট্টগ্রামের উপজেলাগুলোতে এই কর্মসূচি পরিচালনা করা হবে বলে তিনি জানান। এ সময় সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, বেসরকারি বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান সিএসসিআর এর চেয়ারম্যান ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী, পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার খন্দকার একে আজাদ সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের এক বন্দীর ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার ঘটনার জেরে পদত্যাগ করেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান আইনি কর্মকর্তা মেজর জেনারেল ইফাত টোমার ইয়েরুশালমি। শুক্রবার তিনি পদত্যাগ করেন। 2024 সালের আগস্টে ওই ভিডিও প্রকাশের অনুমতি তিনি দিয়েছিলেন বলে স্বীকার করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, ভিডিও ফাঁসের পর ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে 5 জনের নামে ফৌজদারি মামলা করা হয়। এই ঘটনায় ইসরায়েল জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এদিকে যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। উপত্যকাটিতে দখলদার বাহিনীর সবশেষ হামলার আরও 5 ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে গুলি করে এক কিশোরকে হত্যা করেছে ফিলিস্তিনি সেনারা। স্থানীয় সূত্র জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। মাহমুদ সুলেমান আল ওয়াদিয়া নামের আরেক ফিলিস্তিনি গাজার পূর্বাঞ্চলে সুজাইয়া এলাকায় ইসরায়েলি স্নাইপারদের গুলিতে প্রাণ হারান। এই হামলায় তার ভাইও আহত হন। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার কেন্দ্রীয় শহরেও ইসরায়েলি গোলাগুলিতে আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাছাড়া একই দিনে দক্ষিণ গাজার খান ইউনিসে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় আহত হামদি আল বারিম ও মোহাম্মদ সালেম কাদি মারা যান। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও শুক্রবার খান ইউনিসের পূর্বাঞ্চলের ভবনগুলোতে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল কমপক্ষে 218 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, আর এ সময়ে আহত হয়েছেন 598 জন। পাকিস্তান ও আফগান তালেবান সরকারের মধ্যে ইস্তাম্বুলে গঠিত 4 দিনব্যাপী শান্তি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, তালেবান কার্যকর নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে এবং কাবুলের সীমিত নিয়ন্ত্রণও সমস্যা তৈরি করেছে। এদিকে সীমান্তে ক্রমবর্ধমান সংঘর্ষ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থার অভাব পরিস্থিতিকে আরও জটিল করেছে। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, তালেবান প্রতিনিধিরা ইসলামাবাদের নিরাপত্তা সংক্রান্ত দাবি মেনে নেননি এবং টিটিপির মতো গোষ্ঠীর বিরুদ্ধে কোনো বাস্তব পদক্ষেপের প্রস্তাব দেননি। অচলাবস্থায় মূল কারণগুলোর মধ্যে অন্যতম হল বাস্তব পদক্ষেপ কী হবে তা নিয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য। পাকিস্তান চায় আফগান ভূখণ্ড যেন টিটিপি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্য ব্যবহারযোগ্য না হয়, এর জন্য লিখিত ও কার্যকর নিশ্চয়তা প্রয়োজন। তবে তালেবান এই শর্তগুলো পূরণে প্রস্তুত ছিলেন না।
সীমান্তে সহিংসতার সম্প্রতি বৃদ্ধি এবং প্রাণহানির ঘটনা পরিস্থিতিকে আরও উত্তেজিত করেছে। পাকিস্তানি সূত্র জানিয়েছে, সীমান্তে সংঘর্ষে কয়েকজন সৈন্য ও সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন, যা ইসলামাবাদকে দ্রুত প্রতিক্রিয়া নিতে বাধ্য করেছে। তুরস্ক ও কাতার মধ্যস্থতা করলেও দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির জন্য কোনো কার্যকর নিশ্চয়তা আনতে পারেননি। পাকিস্তানি কর্মকর্তাদের কড়া ভাষা, বিশেষত প্রতিরক্ষা মন্ত্রীর ব্যাপক সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি রাজনৈতিক নমনীয় পরিবেশকে সীমিত করেছে। তাছাড়া কোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক পদক্ষেপ ব্যবস্থা না থাকায় চুক্তি বাস্তবায়নের নিশ্চয়তাও ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতি বাতিলের দাবিতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে একটি প্রস্তাব পাশ হয়েছে। 100 আসনের সিনেটে প্রস্তাবের পক্ষে 51 এবং বিপক্ষে 47 ভোট পড়ে। অপর 2 জন ভোটদান থেকে বিরত থাকেন। প্রস্তাবটি পাশের পক্ষে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিদের সঙ্গে ভোটদান ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির 4 জন সিনেট সদস্য। গত 2 এপ্রিল বিশ্বের 100টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এই পদক্ষেপের বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিলেন বিরোধীরা। ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার 2 সপ্তাহ পর তা বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা দায়ের করা হয়। আদালত মামলার অভিযোগ আমলে নিয়ে গত 29 মে ট্রাম্পের শুল্ক নীতি বাতিল ঘোষণা করে। 2023 সাল থেকে সুদানের আধা সামরিক বাহিনী RSF এবং সেনাবাহিনীর মধ্যে চলছে ভয়াবহ গৃহযুদ্ধ। সুদান ডক্টর নেটওয়ার্ক জানিয়েছে, RSF এল ফাশার দখলের পর সেখানকার বেসামরিক মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায় সশস্ত্র গোষ্ঠীটি। দেশটির গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা একে একটি সত্যিকারের গণহত্যা বলে উল্লেখ করেছে। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। সুদানের রাজধানী দারফুরের পশ্চিমাঞ্চলের এল ফাশার শহরে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স RSF। আল জাজিরার তথ্য মতে শহরটি দখল করতে গিয়ে মাত্র 3 দিনে অন্তত 1,500 মানুষকে হত্যা করেছে বাহিনীটি। 2023 সাল থেকে RSF এবং সেনাবাহিনীর মধ্যে চলা গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন 1,20,00,000 মানুষ। এল ফাশার ছিল রাজধানী দারফুরের সর্বশেষ শহর, যেটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল, কিন্তু 17 মাস অবরোধ আরোপ করে গত রোববার শহরটি দখল করেছে RSF। এল ফাশার দখলের পর সেখানকার বেসামরিক মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায় সশস্ত্র গোষ্ঠীটি। দেশটির গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা একে একটি সত্যিকারের গণহত্যা বলে উল্লেখ করেছেন। সংস্থাটি বলছে, বিশ্ব আজ যে গণহত্যা দেখছে সেটা 1.5 বছরের বেশি সময় আগে এল ফাশারে ঘটে যাওয়া ঘটনারই ধারাবাহিকতা। সেই সময় বোমাবর্ষণ করে অনাহারে এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে 14,000 মানুষকে হত্যা করেছে RSF। 1989 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে 2019 সালে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দফায় দফায় যে উত্তেজনা চলছিল তার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে বর্তমান গৃহযুদ্ধ। বশিরের প্রায় 3 দশকের শাসনের অবসানের দাবিতে বিশাল জনবিক্ষোভ হয়েছিল। তারই প্রেক্ষিতে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী, কিন্তু দেশটির মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যায়, যার প্রেক্ষিতে একটি যৌথ সামরিক সরকার গঠিত হয়। কিন্তু 2021 সালের অক্টোবর মাসে আরও একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরকারটিকে উৎখাত করা হয়। এই অভ্যুত্থানের কেন্দ্রে ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান ও দেশটির কার্যত প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান। RSF এল ফাশারের নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটি ভৌগোলিকভাবেও অনেকটা ভাগ হওয়ার পথে, কারণ RSF এখন সুদানের পশ্চিমাঞ্চল এবং পার্শ্ববর্তী কর্ডোফেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে রাজধানী খার্তুম, মধ্য ও লোহিত সাগর সংলগ্ন পূর্বাঞ্চল। এখন যুদ্ধরত 2 পক্ষ একসময় পরস্পরের সহযোগী ছিল।
তারা 2021 সালের সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিল। এদিকে সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক ও জর্ডান সহ আরব দেশগুলো আরএসএফের এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। তারা তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার পথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। সুদানের সাবেক সরকারি কর্মকর্তা আহমেদ ইব্রাহিমের মতে এই যুদ্ধ কেবল 2 জেনারেলের ক্ষমতার লড়াই নয়, এটি সুদানের সম্পদ দখল ও ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারের বড় একটি ষড়যন্ত্রের অংশ। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ, ইন্টারন্যাশনাল ডেস্ক। আবারও দেশের খবর। চট্টগ্রামে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অঙ্গীকারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন তরুণ ভোটার ও দায়িত্বশীল অংশগ্রহণ করণীয় ভাবনা শীর্ষক সেমিনার। বিকেলে নগরীর জিয়া স্মৃতি জাদুঘরে সেমিনারে আলোচক ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ আলামিন। সংগঠনের পরিচালক নাজমা সাইদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে পরিচালক হাসান মুকুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচএম রাশেদ খান, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, মহানগর ছাত্র দলের আহ্বায়ক সাইফুল আলম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও 10ম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজের সাধারণ সম্পাদক সালে নোমান, সাংবাদিক গোলাম মাওলা মুরাদ, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন। বক্তারা সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার, চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল ও ওয়েজ বোর্ড বাস্তবায়নে দাবি জানান। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামস্থ রামপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন সংস্থার সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান, বিশেষ নিয়োগ বিধিমালা করে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর পর্যন্ত বৃদ্ধি সহ শ্রুতি লেখক নীতিমালা সংশোধন করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষায় সমান অংশগ্রহণের সুযোগের দাবি জানান। এবারে আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.6 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5.6 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 58 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 15 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 4টা 25 মিনিটে, ভাটা সকাল 10টা 15 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 4টা 46 মিনিটে এবং ভাটা রাত 10টা 48 মিনিটে।